উপস্থিত আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান মমিতা ম্যামকে মঞ্চে আসন অনুরোধ করছি। চলুন। মাননীয় উপাচার্য মহাশয়কে বরণ করে নেবে ছাত্র কমিটির শ্রদ্ধা এবং বিদ্যা। এরপর আমাদের কলা অনুষদের অধ্যক্ষ অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায় মহাশয়কে বরণ করে নেবে অনিন্দিতা এবং অর্পিতা। আমাদের উপস্থিত হয়েছিল আমাদের বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান কৈলাম স্যার, তাকে মঞ্চে দেখার জন্য অনুরোধ করছি। যদি আমি দাদা বলে সমর্থন করি, কৈলাম তাকে মঞ্চে দেখার জন্য অনুরোধ করছি। এরপর আমাদের বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ মহাশয়কে বরণ করে নিচ্ছে ইয়াসমিন এবং অর্পিতা। ডেভেলপমেন্ট অফিসারকে বরণ করে আইভি এবং আলমিরা। আমাদের স্পোর্টস অফিসারকে বরণ করে নেবে সোহানা এবং শ্রদ্ধা। আমাদের রসায়ন অধ্যাপক মহিষাকে বরণ করে নেবে বিটিআরা এবং আইভি। আমাদের জয়েন্ট লার্নিং অরিজিৎ চ্যাটার্জি মহাশয়কে
বরণ করে অনিন্দিতা এবং জেসমিন। আমাদের অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ম্যাডাম মৌমিতা ম্যাডামকে বরণ করে নেবে পণ্যা এবং আজমিরা। আমাদের সিস্টেম ম্যানেজার অজয় আন্টি স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অজয় আন্টি স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অজয় আন্টি স্যার মঞ্চে। আমাদের বায়োটেক ডিপার্টমেন্টের বিভাগীয় শান্তনু পৈলান মহাশয়, শান্তনু পৈলান মহাশয়কে বরণ করে নেবে আইভি এবং শ্রদ্ধা। আমাদের সিস্টেম ম্যানেজার ডক্টর অজয় মহাশয়কে বরণ করবে অনিন্দিতা এবং বিদ্যা। আমাদের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সুমিত মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সুমিত্রা মহাশয়কে বরণ করে নেবে অর্পিতা এবং জেসমিন। আমরা সকলেই জানি আজকে আমাদের দেশনায়ক তথা স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্ম দিবস। তো আমরা প্রথমেই মাননীয় উপাচার্য মহাশয় সহ আমাদের বিজ্ঞান কল্যাণ অনুষদের অধ্যক্ষ মহাশয় সহ সমস্ত আগত অতিথিবৃন্দকে অনুরোধ করব নেতাজির প্রতিকৃতিতে পুষ্প প্রদান করার জন্য। আমাদের সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির কোষাধ্যক্ষ সৌমেনদা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
প্রিজমের সেক্রেটারি রানাদার জন্য অনুরোধ করছি। রানাদার আমাদের মধ্যে আমাদের সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির কোষাধ্যক্ষ সোমেনকে বরণ করে নেবে সোহানা এবং আমাদের বর্ধমান স্টুডেন্ট প্রিজমের সেক্রেটারি রানা উপস্থিত হয়েছেন, বরণ করে নেবে শ্রদ্ধা এবং অর্পিতা। এরপর আমি মাননীয় উপাচার্য মহাশয় সহ আগত সকল অতিথিবৃন্দকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে আমাদের এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। এরপর আমরা আমাদের কলা অনুষদের অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করছি তার ক্ষুদ্র বক্তব্য রাখার জন্য। সকলকে সুপ্রভাত। আমরা আজকে নেতাজির 128তম জন্ম জয়ন্তী উপলক্ষে সকলে সমবেত হয়েছি। মঞ্চে উপস্থিত আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিবারের অভিভাবক মাননীয় উপাচার্য মহাশয় প্রফেসর শঙ্কর কুমার নাথ এবং বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য আধিকারিক এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি প্রথমেই আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিবারের স্যারের অনুপ্রেরণায়, মাননীয় উপাচার্য মহাশয়ের অনুপ্রেরণায় আমরা আজকে এই যে নেতাজির জন্মদিন উদযাপন করার উদ্দেশ্যে তার বাণী, চিন্তাভাবনা, কর্মকাণ্ড স্মরণ করার জন্য এখানে সমবেত হয়েছি। তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠান, যারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে মাত্র কয়েকদিনে তারা
এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেছেন। আমি তাই ছাত্র সংসদের প্রতিনিধি তথা আমাদের ছাত্রছাত্রীদের আরো একবার ধন্যবাদ জানাই এই সাধু প্রচেষ্টা নেওয়ার জন্য, কারণ আজকে সত্যি আমাদের সেই দিন এসেছে যেদিন আমরা নেতাজির আদর্শে অনুপ্রাণিত হওয়ার শপথ আরো একবার নেব। আমি বেশি কিছু বলবো না, আমরা জানি কি ত্যাগ, আদর্শ এবং বিরাট কর্মযজ্ঞের মানুষ তিনি ছিলেন, কি ধরনের স্বার্থ ত্যাগ তিনি করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। নানা ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে সংগ্রাম করে তিনি যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছিলেন, জন্য আমরা বাংলার মানুষ হিসেবে গর্ব অনুভব করি নেতাজির মহান স্যাক্রিফাইসের জন্য এবং অবদানের জন্য। যে অবদান শুধু পৃথিবীর বুকে বাংলাকে প্রতিষ্ঠিত করেনি, আমাদের ভারতবর্ষের অবদানকে উজ্জ্বল করেছে। তাই আজকে আমাদের সকলে আমরা নেতাজির যে মহান কর্মকাণ্ড, জীবন, বাণী, আদর্শ, এই বিষয়গুলোকে যদি আমরা স্মরণের মননের মধ্য দিয়ে নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারি, একটুও যদি করতে পারি, তাহলে জানবো যে নেতাজিকে স্মরণ করা আমাদের সার্থক হয়েছে। আমরা সবাই জানি নেতাজি বিবেকানন্দের আদর্শে বলীয়ান ছিলেন এবং সেই আদর্শকে সামনে রেখে তিনি ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। এবং শুধু স্বাধীনতা সংগ্রাম নয়, তিনি যে মানবতার যে সেবার আদর্শের দিকটি তুলে ধরেছেন তা এক কথায় অবিস্মরণীয়। মানবতা প্রেম, দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রাম, জীবন দর্শন, চরিত্র গঠন, এই সমস্ত কিছুর মূর্ত প্রতীক ছিলেন আমাদের নেতাজি। বাংলার মানুষ হিসেবে আমরা সত্যি গর্ব অনুভব করি এবং আমরা নিজেদেরকে যদি সেই আদর্শ অনুপ্রাণিত করতে পারি এবং তার কণামাত্র যদি আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি। সকলকে ধন্যবাদ। ছাত্রছাত্রীদের বিশেষ করে আমি বলবো যে আসুন সবাই প্রত্যেকে আমরা নেতাজির কথা মাথায় রেখে নিজেদের জীবনকে সার্থক করে তুলি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যারকে। এরপর আমাদের বিজ্ঞান অনুষদের অধ্যাপক সঞ্জিকা মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট আমাদের ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর শঙ্কর কুমার নাথ, আমাদের ডিনার্স প্রফেসর প্রদীপ চট্টোপাধ্যায় এবং ইউনিভার্সিটির পরিবারের সমস্ত ব্যক্তিত্ববর্গ এবং আমার স্নেহী ছাত্রছাত্রীরা, আমরা অলরেডি জেনে গেছি যে আজকে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজি হোস্টেলে একটা ছোট্ট প্রোগ্রাম হয়ে গেছে, তারই খানিকটা অংশ এখানে এসেইছ। আমাদের মেন পার্ট হচ্ছে দুটো আজকে, একটা হচ্ছে নেতাজির জন্ম উৎসব পালন করা, আর একটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। যেমন কি আমরা সবসময় একটা মডেলের কথা ভাবি যে একটা মডেল তৈরি করতে হবে, তো এখানেও সেই মডেলটাই করা হয়েছে যে নেতাজির যে ডাক ছিল যে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ দ্য ফ্রিডম, সেই ডাকি আমরা নেতাজি জন্মজয়ন্তী পালনও করছি, একদিকে ব্লাড ডোনেশন ক্যাম্পও করছি, যে ওনার নীতিতে অনুপ্রাণিত হয়ে আমরা দেশকে উন্নতির স্বার্থে, দেশকে এগিয়ে দেওয়ার স্বার্থে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে ব্লাড ডোনেশন করে বহুত মুমূর্ষু লাইফকে আমরা জাগ্রত করব, আমরা বিভিন্নভাবে সমাজে পরিষেবা দেবো, এটাই স্মরণ করে দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম। নেতাজি কথা বলতে গেলে এটাই প্রথম বলতে হয় জয় হিন্দ। এই যে কথাটা শরীরে শিহরণ জাগিয়ে দেয়, আমাদের ঘুম ভাঙিয়ে দেয় যে আমাদের হোয়াট উই হ্যাভ টু ডু ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি। তাই আজকের এই দিনে এমনি আর্টসে যারা পড়ে তারা নেতাজি নিয়ে অনেকে রিসার্চও করছে। নেতাজি তিরোধান এই ব্যাপারটা তো রিসার্চ ইস্যু, ইন্টারন্যাশনাল ইস্যু, পলিটিক্যাল ইস্যু। আমরা নেতাজির সম্পর্কে আমাদের অনেক অধ্যাপকও অনেক বই লিখেছেন, সেটা তাদের ক্যারিয়ারে কাজেও লাগছে। তাই আজকে এই প্রোগ্রামটা থেকে আমরা যা পেলাম সেটা অনেক।
সেই পাওয়াটাকে আমরা কাজে লাগাবো সমাজের উন্নতির স্বার্থে। আমাদের যে এখন ডেলি ডেলি নতুন নতুন প্রবলেমের সম্মুখীন হচ্ছি জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে, সেই জঞ্জাল মুক্ত সমাজ তৈরি করতে গেলে আমাদেরকে নিজেদেরকেও পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন যাদের মাধ্যমে হবে তারা হচ্ছে আমাদের যুব সমাজ, যেখানে স্বামী বিবেকানন্দ যুব সমাজকে ডাক দিয়েছেন, নেতাজিও ডাক দিয়েছেন, আমাদের গান্ধীজিও ডাক দিয়েছেন। কিন্তু নেতাজি আর গান্ধীজির মধ্যে একটা ডিফারেন্স ছিল নীতিতে। আমরা জানি একটা অঙ্ক অনেক অল্টারনেটিভ প্রসেস হয়, সেই রকমই ব্যাপার। নেতাজি বলতো এইভাবে চলবো, চরমপন্থা, আর গান্ধীজি বলতো এইভাবে স্বাধীনতা আসবে, নরমপন্থা। তো তাদের মধ্যে কনফ্লিক্ট ছিল, কিন্তু একজন অপরকে কিন্তু সম্মান করতো। নেতাজি কোনো সময় মহাত্মা গান্ধীকে ছোট করেনি, ওনাকে বাপুজি বলেই সম্বোধন করতেন। তাই আমরা সবারই ভালো দিকটা নিয়ে আমরা ইউনিভার্সিটিকেও এগোবো, সমাজকে এগোবো, দেশকে এগোবো, এই অঙ্গীকার করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ মহাশয়কে। এরপর আমরা আমাদের সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির কোষাধ্যক্ষ সৌমেনদাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। এই আপনাদের নামগুলো কি বলতে হবে? মঞ্চে উপবিষ্ট আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য মহোদয়, বিশ্ববিদ্যালয়ের সকল আধিকারিকবৃন্দ, আমাদের স্টুডেন্ট হেলথ হোমের সাধারণ সম্পাদক রানাদা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সকল পদাধিকারীবৃন্দ, সর্বোপরি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক খন্দকার আমিরুল ইসলাম সহ সকল স্নেহের ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। যে আজকে এই 23শে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তীতে যে এই মহতী রক্তদান শিবির আয়োজন করেছেন, তার জন্যই প্রথমে আমরা সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সকলকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে, নেতাজির আদর্শকে সামনে রেখে আজকে 23শে জানুয়ারির এই মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই সকলকে। শুধু দু একটা কথা আমরা বলতে চাই। আমাদের শিক্ষা সেলের যিনি চেয়ারম্যান তথা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু, আমরা গত পরশুদিন গিয়েছিলাম, সেখানে উনি যে নির্দেশ দিয়েছেন যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সেলের যে 3টে সংগঠন আছে, প্রথম সংগঠন হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ, অধ্যাপক সংগঠন ওয়েবকুপা এবং শিক্ষাকর্মীদের যে সংগঠন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি, এক সুরে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয়দের পাশে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সকল, শুধু বর্ধমান বিশ্ববিদ্যালয় নয়, সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে উনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় গগন সরকারও সেই নির্দেশ আমাদের প্রত্যেককে দিয়েছেন। অতএব আমরা চাইব এখানে আমাদের শিক্ষা সেলের যে 3টে উইংস একসাথে কাজ করবে। আমরা মাননীয় উপাচার্য মহাশয়ের কাছে আবেদন রাখবো যাতে আমরা আপনার পাশে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের জন্য সার্বিকভাবে সহযোগিতা করতে পারি, সেইটুকু আমরা ওনার কাছে আশা রাখবো, আবেদন রাখবো এবং ছাত্রছাত্রীদের আবারও শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই আজকে এই 23শে জানুয়ারি মহতী রক্তদান শিবিরের আয়োজন করার জন্য। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সৌমেনদাকে। এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের জয়েন্ট ডিরেক্টর লাইফ লং লার্নিং .org চ্যাটার্জি মহাশয়। মঞ্চে উপবিষ্ট আমাদের উপাচার্য শ্রদ্ধেয় অধ্যাপক শঙ্করনাথ মহাশয়, যার অনুপ্রেরণায়, যার নির্দেশে আমরা আজকে এই রক্তদান শিবির হচ্ছে। এছাড়া মঞ্চে আছেন আমাদের কলা এবং বিজ্ঞান বিভাগের অনুষদ
আমাদের অধ্যাপকরা, আমাদের সহকারী আধিকারিক, সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার, স্পোর্টস অফিসার, আর আছেন সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির কোষাধ্যক্ষ সৌমেনবাবু, রানাবাবু, সবাই আছেন। সবাইকে জানিয়ে বলি যে আমি খুব দীর্ঘায়িত বক্তব্য বলবো না, দুটো ছোট্ট কথা বলে শুরু করবো। প্রথমেই আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র সংসদকে ধন্যবাদ জানাই আজকে নেতাজি জন্মজয়ন্তীতে এইরকম একটি রক্তদান শিবিরের আয়োজন করার, এবং আজকের এই প্রাকৃতিক পরিবেশের মধ্যেও এখানে যে পরিমাণ সমাগম হয়েছে তার জন্য অবশ্যই তাদের ধন্যবাদ প্রাপ্য। এবং আশা রাখবো যে এই প্রোগ্রামগুলো এই প্রোগ্রামটা প্রত্যেকের অন্তস্থ হবে এবং এখান থেকে বেরিয়ে গিয়ে সবাই নেতাজির আদর্শে অনুপ্রাণিত থাকবেন। আর রক্তদান শিবিরের সাথে সাথে নেতাজির জন্মজয়ন্তীতে এটা করার পেছনেও আরেকটা উদ্দেশ্য। আমরা সবাই জানি নেতাজির সেই বিখ্যাত উক্তি যেটা উনি বলেছিলেন যে আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেবো। তার সেই রক্তদানের মধ্যে দিয়েই আজকে আমরা নেতাজির জন্মজয়ন্তী পালন করছি। তার জন্য আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ স্যারকে। আমরা ব্লাড ব্যাংকের তরফ থেকে ডক্টর ইন্দ্রজিৎ দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। ব্লাড ব্যাংক থেকে যারা এসেছে ডক্টর ইন্দ্রজিৎ দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের রসায়ন বিভাগের অধ্যাপক তন্ময় দাস মহাশয়কে। এরই মাঝে আমরা মঞ্চে ডেকে নেব ডক্টর ইন্দ্রজিৎ দাসকে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তাকে বরণ করে নেবে। মঞ্চে উপবিষ্ট মাননীয় উপাচার্য মহাশয় শঙ্করনাথ, মঞ্চে উপবিষ্ট দুই ডিন সায়েন্স এবং আর্টস, কমার্স, ল এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং স্নেহী ছাত্র ও ছাত্রীরা, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন বার্ষিকীতে আমরা ওটা উদযাপন করতে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামগ্রিকভাবে। তো আমাকে মাননীয় উপাচার্য মহাশয় বলে দিয়েছিলেন আপনি নেতাজির যেটা বিদেশের অ্যাক্টিভিটি বা বিপ্লবী সংগঠন করেছিলেন তার উপর একটু স্টেজ দিয়ে বলতে। নেতাজি এই নামটাই হচ্ছে প্রেরণা। দেশপ্রেম ও নেতাজি নাম দুটি সমার্থক। কিছুটা আবেগ ওর জীবনে প্রকাশিত হয়েছিল যখন ক্ষুদিরাম বসুর ফাঁসির দিনটিকে উনি শহীদ দিবস হিসেবে পালনের মাধ্যমে, এবং আরেকটি ঘটনা প্রেসিডেন্সি কলেজের এক অধ্যাপক ওটেন সাহেবের ভারত বিদ্বেষী মনোভাবের প্রতিবাদ করার মধ্যে দিয়ে। কেমব্রিজ থেকে তার আগে উনি যেটা আইএএসে র্যাঙ্ক করেছিলেন 4th, আর সর্বোপরি যেটা উল্লেখযোগ্য উনি ইংলিশ সাহিত্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়েছিলেন। এটা একটা খুবই গর্বের ব্যাপার। তো যাই হোক, উনি আইএসের চাকরি ছেড়ে দিয়ে উনি চলে এলেন ভারতে এবং এসে প্রথমেই দেখা করলেন গান্ধীজির সঙ্গে। গান্ধীজি ওকে পরামর্শ দিলেন তুমি চলে যাও বাংলাতে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওর সঙ্গে দেখা করো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওকে জাতীয় শিক্ষা সেবক বাহিনীর দায়িত্ব দিলেন। নেতাজি দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবীকে মা জ্ঞানে সম্মান করতেন। প্রভাবতী দেবী অর্থাৎ নেতাজির মা বলতেন সুভাষ হচ্ছে অর্ধেক আপনার ছেলে আর বাকি অর্ধেক আমার। 1928 সালে যখন জাতীয় কংগ্রেসের সভা বসল কলকাতায়, উনি সামরিক বেশে একদম অশ্বারোহণপূর্বক সবচেয়ে আগে প্রবেশ করলেন সভাস্থলে। গান্ধীজি এই ঘটনাটিকে তামাশা বলে উপেক্ষা করলেন এবং বললেন সার্কাস অফ পার্ক সার্কাস। তারপরে উনি তার স্বাস্থ্য উদ্ধারের জন্য ভিয়েনাতে গেলেন এবং সেখানেই দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বলে বইটি লিখলেন। বইটি ইংরেজ সরকার ভারতে আসা নিষিদ্ধ করলো এই ভেবেই যে এই বইটি যদি ভারতীয় বিপ্লবীদের হাতে যায় তাহলে তারা আরো বেশি বিপ্লবী কাণ্ডে উদ্বুদ্ধ হবে।
অথচ বিশিষ্ট মনীষীগণ যেরকম রোমারোলা, ডি ভ্যালেরা আইরিশ নেতা তারা উচ্চ প্রশংসা করলেন। এরপরে এলো কংগ্রেসের সভাপতি নির্বাচন। হরিপুর কংগ্রেসে উনি সভাপতি নির্বাচন হলেন। আবার তার পরবর্তীকালে গান্ধী মনোনীত প্রার্থী পট্টবী সীতারামায়াকে বিপুল ভোটে পরাজিত করলেন। গান্ধীজি বললেন, পট্টবী সীতারামায়া আমার পরে। গান্ধীজি ওকে বললেন বখাটেলে স্পয়েল চাইল্ড, অন্যদিকে জাতির জনকে উপাধিটি নেতাজি দেয়া। এই অবস্থায় কবিগুরু রবীন্দ্রনাথ এই ঘটনাতে খুব ব্যথিত হলেন। তিনি গান্ধীজিকে বললেন, সুভাষকে তোমরা কংগ্রেসে ফিরিয়ে নাও, তাতে দেশেরই কল্যাণ হবে। কিন্তু গান্ধীজি সে কথা শুনলেন না। প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার পরে উনি যখন রবীন্দ্রনাথের সঙ্গে শান্তিনিকেতনে দেখা করতে গেলেন, তখন রবীন্দ্রনাথ তাসের দেশ নাটিকাটি ওর উদ্দেশ্যে উৎসর্গীকৃত করলেন। এই সময় আরেকটি ঘটনা, মহাজাতি সদনের উদ্বোধন এবং নাম রবীন্দ্রনাথের দেয়া। এরপরে উনি ফরওয়ার্ড ব্লক গঠন করলেন। এই পর্যায়ে উনি 10 মাসে 10,000 সভা সংগঠিত করলেন। এরকমই একটি সভা যখন মাদ্রাজের সমুদ্র সৈকতে হচ্ছিল, জনৈক ব্যক্তি একটি চিরকুট গেল, ছোট করে বলছি, একটি চিরকুট দিয়ে গেল যে জার্মানি ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা থেকেই তার রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় পাওয়া গেল। এরপরে উনি চলে গেলেন বিভিন্ন সংকটপূর্ণ রাস্তার মাধ্যমে মহানিষ্ক্রমণ করলেন এলগিন রোডের বাড়ি থেকে, যেখানে উনি অন্তরীণ ছিলেন। গা ঢাকা দিয়ে উনি চলে গেলেন গোমো হয়ে জার্মানি। ওখানে গিয়ে হিটলারের সঙ্গে দেখা করে হিটলার বললেন যে আমি 4,000 মানুষের প্রতিনিধি আর আপনি 40 কোটি লোকের প্রতিনিধি। হিটলার ওকে সম্বোধন করলেন নেতাজি ফিউরার বলে। ফিউরার মানে হচ্ছে নেতা অব নেতাস। তো গান্ধী ওকে একটা পরামর্শ দিলেন যে তুমি যদি জাপানে যাও, জাপান পূর্ব এশিয়া এখন একটা খুব শক্তিশালী শক্তি হয়ে উঠেছে, তুমি বরঞ্চ জাপানে যাও, ওখান থেকে আরো বেশি কনস্ট্রাকটিভ ভাবে তোমার এটা চালাতে পারবে, যুদ্ধ বা এটা সংগ্রামটা। তো উনি সেই হিসেবে নটরাজ যেখানে তা জাপান গমনের জন্য উনি একটা সাবমেরিনের ব্যবস্থা করে দিলেন হিটলার। কারণ হিটলার বুঝেছিলেন নেতাজির মতো এত বড় মাপের নেতা, তাদের ব্রিটিশ রাজ সর্বক্ষণ তার উপর নজর রাখছে, ওই জন্য আকাশপথে ওকে ভ্রমণটাকে বারণ করলেন, বরঞ্চ বললেন সাবমেরিনে যান। এইভাবে দুটি সাবমেরিনের সাহায্যে উনি সবং হয়ে পৌঁছলেন জাপানে। জাপানে প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে দেখা করলেন। তোজো ওনাকে সর্বসম্মতিভাবে সর্বান্তকরণে সমর্থন করার সুযোগ দিলেন। উনি সুভাষচন্দ্র বিভিন্ন রেডিও মারফত তার প্রচার শুরু করলেন, যেমন রেডিও জার্মানি, রেডিও আজারউদ্দিন ফৌজ, রেডিও জাপান। এরপরে উনি জাপানে পৌঁছে আজারউদ্দিন ফৌজের দায়িত্ব নিলেন, যেটা ছিল আগে রাসবিহারী বসুর আন্ডারে। রাসবিহারী বসু ওকে পুরো আজারউদ্দিন বাহিনী দায়িত্ব দিলেন, সর্বাধিনায়ক করে দিলেন। এরপরে সুভাষ কি করলেন না, আজারউদ্দিন সরকার গঠন করলেন। তাদের প্রধানমন্ত্রিত্ব বা অর্থমন্ত্রী এবং ডিফেন্স মিনিস্টারশিপটা নিজের হাতে রাখলেন। সুভাষ ছিলেন অদ্ভুত অ্যাডমিনিস্ট্রেটর এবং ভিশনারি।
তিনি তার আজাদুদ্দিন ফৌজি একটি মহিলা বাহিনীও রেখেছিলেন, যার নেতৃত্বে ছিলেন লক্ষ্মী সাহেব। এটা ছিল সারা এশিয়ায় একটি দৃষ্টান্তমূলক ঘটনা। আজাদুদ্দিন সরকারের নিজস্ব মুদ্রা, নিজস্ব ডাক টিকিট সব ছিল এবং পরিপূর্ণভাবে এটি একটি সরকারের ছিলেন। কিন্তু এরপরে জাপানি ফৌজের সঙ্গে উনি ক্রমশ ভারতের দিকে অগ্রসর হলেন। ভারতে উনি ময়রাঙে পৌঁছলেন এবং বলে দিচ্ছি, বুঝেছি আমি এক মিনিট শেষ করছি। এরপরে উনি ময়রাঙে এসে ভারতীয় তেরঙ্গা উত্তোলন করলেন এবং ওখানে স্বাধীনতা দিবস পালন করলেন। কিন্তু এই সময় হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ, গোটা রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়ল এবং বেড়ে কলেরাতে অনেক সৈন্য মারা গেল এবং সৈন্য সংখ্যা মোট এক চতুর্থাংশে নেমে এলো। তোজো জাপানি প্রধানমন্ত্রী তোজো যুদ্ধবিরতি আদেশ দিলেন এবং ভারতের যে আগত স্বাধীনতা থেকে বঞ্চিত হল। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ তন্ময়বাবুকে। এরপর আমি আমাদের ডেভেলপমেন্ট অফিসার স্যার ইন্দ্রজিৎ রায় মহাশয়কে আমি কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের পুণ্যতিথিতে এই প্রভাতী অনুষ্ঠানে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের মধ্যে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় উপাচার্য অধ্যাপক সম্পক শঙ্কর কুমার নাথ মহাশয়, আছেন বিজ্ঞান অনুষদ এবং কলা অনুষদের সংকেতেরা, আছেন আমার অতি প্রিয়, আমার হৃদয়ের কাছাকাছি থাকা আধিকারিকরা, অধ্যাপকরা, আমার শ্রদ্ধেয় অধ্যাপকেরা এবং আমার ভালোবাসার ছাত্রছাত্রীরা। খুব ভালো লাগছে। আর আমি সকলেই যেই পুণ্য কাজে আমরা এখানে সমবেত হয়েছি, অনেকেই বলেছেন আমরা মাননীয় উপাচার্যের কাছে তার মূল্যবান কথা শুনবো। তন্ময়বাবু বিস্তারিতভাবে নেতাজি সম্বন্ধে আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমি আর সেই মহান ব্যক্তিকে নিয়ে খুব বেশি কথা বলে দীর্ঘায়িত করব না। আমার খুব ভালো লাগছে ছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতৃত্বে এই রকম মহান দিনে আজকের পুণ্যতিথিতে এই মহান কাজের যজ্ঞ তারা রেখেছে এই অডিটোরিয়ামে। বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সব সময় এই রকম সুন্দর কাজে নিজেদেরকে জড়িয়ে রাখে। আমি ব্যক্তিগতভাবে আমি উপকৃত, দু চার কথায় এই কারণে না বলে পাচ্ছি না। আমি দীর্ঘদিন তাদের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে থেকেছি। প্লেসমেন্ট অফিসারের দায়িত্ব একসময় দীর্ঘদিন আমাকে সামলাতে হয়েছে। হোস্টেল সহ বিভিন্ন কাজে আমরা দেখেছি কিভাবে তারা ঝাঁপিয়ে পড়ে ছাত্রছাত্রীদের সমস্ত বিপদে। শুধু নয়, আমরা আধিকারিকরা, অধ্যাপকেরা এবং আশেপাশের যে কোনো পরিচিত মানুষ, তাদের রক্তদান এই কারণে প্রয়োজন হয় যখন যার জন্য যে সময় বলেছি রাত 2টোর সময় মেডিকেল কলেজে যেতে হলে আমাদের ছাত্রছাত্রীরা আছে। আমার ব্যক্তিগতভাবে আমি নেই, আমি আজকে আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করে নিতে চাই। মাত্র 6 মাস আগের কথা, আমার মাতৃবিয়োগ ঘটেছে, আপনারা অনেকেই জানেন। তো আমার মা মারাত্মকভাবে অসুস্থ, আমি নেই, হসপিটালে নিয়ে যেতে হবে, ব্লাড লাগবে। অমরজিৎ, রাজীবরা, আমি নেই, তারা বাড়িতে পৌঁছে গেছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে, নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করেছে, মধ্যরাত্রে ব্লাড জোগাড় করেছে, মাকে 2 বোতল ব্লাড সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেছে। এটাই হচ্ছে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়, তাদের ছাত্রছাত্রীরা, তাদের ছাত্র সংসদ। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শুধু কোনো কৃতজ্ঞতা জানাবো না, আমার ভালোবাসা, আমাদের সকলের ভালোবাসা তাদের জন্য। তারা আরো এগিয়ে চলুক। আর একটা কথা বলতে চাই, যতদিন আমি এই ছাত্রদেরকে দেখছি, একটা দিনও বিশ্ববিদ্যালয় কর্মদিবস কোনো ছাত্র আন্দোলনের জন্য নষ্ট হয়নি। এই ঐতিহ্য বজায় থাকবে। আমাদের মাননীয় উপাচার্য এসছেন, তিনি আমাদেরকে নতুন দিশা দেখাচ্ছেন। আমরা
12 তারিখ আমাদের ন্যাশনাল ইউথ ডে অবজার্ভ করেছি, আজকে অবজার্ভ করা হচ্ছে। সামনে 26শে জানুয়ারি আছে, এরপরে সরস্বতী পুজো আছে। ছাত্ররা বর্ধমান ইউনিভার্সিটিকে শোকেস করে হবে, সে দিনগুলির জন্য আমরা প্রতীক্ষা করছি। সমস্ত কর্মকাণ্ড একের পর এক চলবে। ছাত্রছাত্রীরা সুশৃঙ্খলভাবে, এমনইভাবে আমাদের উপাচার্যের নেতৃত্বে, তিনি এই যে ছাত্র সংসদের প্যাট্রন, তার নেতৃত্বে আমরা এগিয়ে চলব। আজকের দিনে নেতাজির জন্মতিথিতে তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমরা এই শপথ নিয়ে আজকের অনুষ্ঠানের জন্য শুভকামনা রেখে আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এরপর আমরা যার বক্তব্যের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আমাদের প্রিয় মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার শ্রদ্ধেয় অধ্যাপক শঙ্কর কুমার নাথ মহাশয়, তার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা সবাই মিলে এতক্ষণ অপেক্ষা করছি। স্যারকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য আজকের এই মহৎ দিনে কিছু বলার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি অলরেডি বিবেকানন্দ হস্টেলে 2-4 কথা বলেছি, সেটা আর রিপিট করব না। নেতাজি হস্টেল, আমি এখনো বিবেকানন্দে রয়েছি। মঞ্চে উপস্থিত সকল ডিস্টিংগুইশড গেস্ট এবং আমার সামনে উপস্থিত সমস্ত সুধীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী, আমার ডিস্টিংগুইশড কলিগস এবং ফ্রেন্ডস, আজকে নেতাজি সুভাষচন্দ্রের 128তম জন্মদিবস। এই দিনে আমরা আমাদের পশ্চিমবঙ্গে এটাকে আমাদের প্রধান এখন যে আমাদের যে বর্তমান সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী এটাকে একটি ছুটির দিন ঘোষণা করেছেন, তাই তো? এটা ন্যাশনাল হলিডে নয় বলে, এটা এখনো ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার হয়নি, সেই চেষ্টা চলছে। কিন্তু পশ্চিমবঙ্গে এটা একটা ছুটির দিন। আজ এদিন 125তম জন্মবার্ষিকী কে আমাদের মুখ্যমন্ত্রী দেশের নায়ক দিবস বলে অভিহিত করেছিলেন এবং সেটি একটি স্পেশাল দিন হিসাবে ঘোষিত হয়। নেতাজি সুভাষ সম্বন্ধে অনেকেই অনেক কথা বললেন। আপনারা সবাই জানেন যে উনি ছিলেন আমাদের একজন বিপ্লবী জাতির নায়ক। উনি ভায়োলেন্ট আমাদের এমন একটি সময় ওনার জন্ম হয় 1897 সালের 23শে জানুয়ারি, যখন ভারতবর্ষে বিপ্লব চলছে, স্বাধীনতা সংগ্রাম চলছে। কেউ মহাত্মা গান্ধীর আদর্শে অভিভূত হয়ে নন ভায়োলেন্স এজিটেশন করছেন, কেউ ভায়োলেন্ট এজিটেশন করছেন। আমাদের বাংলায় যত রকমের আন্দোলন হয়েছে সবই অলমোস্ট সশস্ত্র আন্দোলনের মতো। মাতঙ্গিনী হাজরা এবং ওদিকে মাস্টারদা, এদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আরো অনেকে। বাঙালিরা মোটামুটি একটু কি বলবো, গরম মেজাজের, সেজন্য বোধহয় নন ভায়োলেন্সকে আমরা অতটা অ্যাকসেপ্ট করতে পারিনি যতটা নেতাজির আদর্শ অভিভূত হয়ে আমরা ভায়োলেন্ট স্বাধীনতা সংগ্রামের দিকে আমরা এগিয়ে যাই। এনিওয়ে, নেতাজি সম্বন্ধে বেশি কিছু বলার আমার নেই, কারণ আমি অলরেডি একবার বলেছি এবং বাকিরা সব বলেছেন। নেতাজি এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যখন একটা
সব সামাজিক টার্মোয়েল চলছে, সবাই বিভ্রান্ত, স্বাধীনতা সংগ্রামেরও চতুর্দিকে তার উন্মোচন ঘটেছে এবং সারা দেশটা একটা উদ্বেলিত অবস্থায় ছিল। ব্রিটিশ সরকারের অফিসারদের এগেন্সে সশস্ত্র বিপ্লব আরম্ভ হয়েছে, কেউ কাউকে শুট করছেন। এই সময় নেতাজি সশস্ত্র বিপ্লবকে নিজে হাতে গ্রহণ করে তাকে একটা শৃঙ্খলাবদ্ধ আন্দোলন সংগ্রামের রূপ দান করেন। উনি 1841 সালে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন। 1941 সালে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন এবং 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশের এগেনস্টে জাপানের সাহায্যে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন। আমরা সব জানি মণিপুর পর্যন্ত উনি আজাদ হিন্দ ফৌজকে নিয়ে অগ্রসর হয়েছিলেন। মণিপুরে ভারতবর্ষের ফ্ল্যাগ হোস্টিং হয়েছিল এবং উনি একটি ইন এক্সাইল ভারতীয় সরকার গ্রহণ করেন, যার প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেন এবং ভারতবর্ষের প্রথম সরকার ইন এক্সাইল মণিপুরে প্রতিষ্ঠিত হয়। আজকের দিনে আমরা যদি দেখি নেতাজি সুভাষের 1945 সালে সেই অ্যাটেম্পট, যেটা পুরোপুরি সাকসেসফুল হয়নি, কারণ কিছু তার বিদ্বেষী ছিল এবং একটি গ্রুপ ছিল যারা চাইতো না নেতাজি সুভাষ সাকসেসফুল হন এবং ভারতবর্ষের স্বাধীনতা আনতে সক্ষম হন। যদি নেতাজি সুভাষচন্দ্র ওই সময় ভারতের রাজনৈতিক চিত্রে যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতেন বা ওই সময় যদি আজাদ হিন্দ ফৌজ ভারতবর্ষের দায়িত্ব গ্রহণ করত, তাহলে ভারতের ইতিহাস সম্পূর্ণ আলাদা হয়ে যেত। আজকের যে সমাজ স্পেশালি যুব সমাজ ভীষণভাবে বিভ্রান্ত। আমরা জানি চতুর্দিকে ড্রাগ ইউজ চলছে, সামাজিক অবক্ষয় আরম্ভ হয়েছে। এই অবক্ষয় রক্ষা করতে গেলে স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষের যুগ্ম প্রচেষ্টার কথা যদি আমরা মনে করে যুব সমাজকে সেই দিকে অনুপ্রাণিত করতে পারি, যার দায়িত্ব এই শিক্ষক সমাজের, যার দায়িত্ব রাজনৈতিক নেতাদের, যার দায়িত্ব সমাজের বিজ্ঞজনদের, সবাই মিলে যদি আমরা যুব সমাজকে, এই ছাত্র সমাজকে যদি ঠিক মতো পরিচালনা করতে পারি, তাহলে হয়তো সমাজের যে অবক্ষয় সেটা আমরা কিছুটা হলেও রোধ করতে পারবো। এই যে সমাজে যে সমস্ত নানা ধরনের কুপ্রভাবে সমাজ আজকে নানা ভীষণভাবে বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে এগোচ্ছে, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। এটা মনে রাখতে হবে যে ছাত্র সমাজ এবং যুব সমাজই রেনেসাঁ আনতে পারে। ছাত্র সমাজ এবং যুব সমাজই আমাদের দেশের ব্যাকবোন। এরা যদি খোকলা হয়ে যায়, এই ব্যাকবোনকে যদি আমরা ঠিক মতো দাঁড় করাতে না পারি, তাহলে দেশের উন্নতি অসম্ভব। আমাদের এই ছোট্ট প্রয়াস, যাতে করে আমরা সবাইকে একটা অ্যাওয়ারনেস দান করার চেষ্টা করছি এবং সেই প্রথম প্রচেষ্টা ছিল 12ই জানুয়ারি যুব একটি ন্যাশনাল ইয়ুথদের মধ্য দিয়ে। সেটা আজ এসে নেতাজি সুভাষের জন্মদিনে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের থ্রুতে একটা অ্যাওয়ারনেস জেনারেট করার চেষ্টা করছি। এরপরে আস্তে আস্তে যত ন্যাশনাল প্রোগ্রাম হবে, আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমাদের যে প্রচেষ্টা, যার মাধ্যমে আমাদের একটি মাত্র উদ্দেশ্য যে সবাইকে, স্পেশালি ছাত্র সমাজকে আমরা একটি নতুনভাবে নতুন বিগতে রাস্তা দেখাই এবং আমরা তাদের ঠিক পথে পরিচালনা করার জন্য আমাদের
ব্রত গ্রহণ করি এবং এই ব্রতের মাধ্যমে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এবং যুব সমাজ যদি ঠিক মতো পরিচালিত হয়, তাহলে আমাদের যে উদ্দেশ্য এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে আমরা তুলে ধরবো, সেটা হয়তো সাকসেসফুল হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আর এগুলি সম্ভব এই ন্যাশনাল প্রোগ্রামের থ্রুতেই। কারণ আমরা সাধারণত একটা যদি কোনো দিন একটা অনুষ্ঠান করি এবং সেখানে যদি আমরা এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করি, তাহলে আমাদের নানা রকম ক্রিটিসিজমের সম্মুখীন হতে হবে। এই মহাপুরুষের আদর্শ তুলে ধরার একমাত্র উপায় হচ্ছে সমস্ত ন্যাশনাল প্রোগ্রামগুলোর থ্রুতে অ্যাওয়ারনেস জেনারেশন। এই দিকে আমরা সবাই মিলে আমাদের একটাই প্রচেষ্টা হবে যে আমরা সবাইকে অনুপ্রেরণা দেব, অনুপ্রেরিত করে আমরা সেদিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের লক্ষ্য সুদূর প্রসারী। আমরা সেই লক্ষ্যে যদি ইউনিভার্সিটিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো একদিন আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। এবং আমি চাইব যে সবাই মিলে আমরা একটি মাত্র ব্রত গ্রহণ করি যে আমরা এই অবক্ষয়ের দিকে এগিয়ে চলা সমাজের অবক্ষয়টাকে আমরা আটকাবো এবং এর থ্রুতে আমরা সমাজের নতুন সমাজ গঠন করার দিকে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এইম বা গোল একটি যে বর্ধমান ইউনিভার্সিটিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা। এবং আমার সমস্ত কলিগরা যারা আজকে মঞ্চে উপস্থিত হয়েছেন, সমস্ত ছাত্ররা যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, আমি সবাইকে আমার অভিনন্দন জানাই আবার। এবং আমি সবাইকে একটি মাত্র অনুরোধ করব যে আমরা সঠিক পথে চলি এবং সবাইকে নতুন রাস্তা দেখানোর দিকে আমরা ব্রতী হই এবং যে সমাজে ভুল কাজ করছে তাকে সেই ভুলটা ধরিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া এবং যে যখন যেদিকে যখন কোনো ভুল কাজ করছে তাকে সেই সময় ইমিডিয়েটলি ওই সময় তাকে বলে দেওয়া যে এটা ঠিক নয়, তোমরা এদিকে এগিয়ে যাও, এদিকে এগিয়ে যাও, এটা ঠিক নয়, এইভাবে এগো। এটা আমাদের একটা কর্তব্য শুধু নয়, এটা আমাদের অধিকারও। অ্যাজ এ টিচার এটা আমাদের অধিকার এই ছাত্র সমাজকে ঠিকভাবে পরিচালনা করা। আমি আমাদের ছাত্র সংসদ যারা এই অনুষ্ঠানের সূচনা করেছে এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে, আমি সবাইকে আমার অভিনন্দন জানাই। তাদের এই একটি স্পেশাল যে এফার্ট যার থ্রুতে আমরা আজকে এখানে সকল মিলে একত্রিত হয়ে শুধু নেতাজির জন্মদিবস পালন করছি না, আমরা একটি মহৎ কাজেও অংশগ্রহণ করছি। এবং আরও বোধহয় 30 তারিখে বোধহয় আরেকটি গ্রুপ একটি ব্লাড ডোনেশন ক্যাম্প আবার আয়োজন করার চেষ্টা করছে। সেদিন মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস। তো যাই হোক, আলটিমেটলি এক ফোঁটা রক্ত একটি প্রাণের সূচনা করে। এটা মনে রেখে আমরা যদি এগোই, ভবিষ্যতে আমাদের মনে হয় যে আমরা ইভেন সমাজে একটি বিরাট বড় দায়িত্ব পালন করছি, কারণ ব্লাড ইজ লাইফ। অসংখ্য ধন্যবাদ সকলকে এখানে সমবেত হওয়ার জন্য এবং একত্রিত হয়ে এই একটি বৃহৎ কাজে অংশগ্রহণ করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। গড ব্লেস ইউ। জয় হিন্দ। হ্যালো, ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় মাননীয় উপাচার্য মহাশয়। এরপর আমরা আমাদের কর্মসূচি মহাশয়কে পেয়েছি। কর্মসূচি মহাশয় আমাদের কর্মসূচি মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমাদের ছাত্রী আজমিরা এবং ছাত্র সৌরভকে আমরা বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। স্যার, আমাদের মাননীয় উপাচার্য স্যার এতক্ষণ আমাদেরকে তার মূল্যবান বক্তব্য তিনি বললেন। আমরা চেষ্টা করব সকল ছাত্রছাত্রী সেই বক্তব্য উপদেশ পালন করার জন্য।
এরপর আমি মাননীয় কর্মসচিব মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে অভিষ্ট আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথ মহাশয় আছেন, কলা অনুষদের অধ্যক্ষ প্রদীপ চট্টোপাধ্যায় আছেন, বিশিষ্ট বিজ্ঞানী এবং আমাদের বিজ্ঞানী অনুষদ সুনীল কারফর্মা, এবং আছেন আমাদের উন্নয়ন আধিকারিক ইন্দ্রজিৎ রায়, স্পোর্টস অফিসার সুরজিৎ নন্দী এবং অজয় আট্টি, এবং আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগের লোকেরা আছেন, অরিজিৎ চ্যাটার্জি আছেন এবং হেদেনবাবু আছেন, এবং সর্বোপরি বিশিষ্ট সমাজসেবক সৌমেন চক্রবর্তী আছেন, এবং আমাদের সকলের শ্রদ্ধে এবং সকলের বহুদিনের পরিচিত, বিশ্ববিদ্যালয়ের বহুদিনে পরিচিত আমাদের সীতারাম দাই বলি, সীতারাম দা এখানে আছে, সীতারাম মুখার্জি, এবং সর্বোপরি যাদের উদ্যোগে এই আয়োজন, আমাদের ছাত্রছাত্রীবৃন্দ এবং তাদের যারা দিক নির্দেশন করছে সেই মণিকাঞ্চন, আমিষ এবং তার বাহিনীরা সবাই আছেন, এবং প্রিন্ট মিডিয়া আছেন, এবং অন্যান্য যারা আছেন, সকলকেই আমার বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং এই ধরনের একটা অনুষ্ঠান আজকের দিনে, বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্রের যে 129তম জন্মদিবস পালন করছি, সেই জন্মদিনে এই ধরনের একটা উপহার দেওয়ার জন্য সকলকে বাধাই জানাই। আমরা জানি যে এখানে 129 বছরে যে পদার্পণ করলো নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, এবং এটা আমাদের কাছে একটা অদ্ভুত আবেগের সৃষ্টি করেছে। এই আবেগের সূত্র ধরেই যিনি বলেছিলেন যে আমাকে তোমার রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা দেবো, সেই আবেগের সূত্র ধরেই আজকে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করতে পেরেছি। এবং যিনি স্বাধীনতা অর্জনের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, যার দেশমাতৃকা, দেশের প্রতি যার ভক্তি বিগলিত হয়ে উঠেছিল, স্বাধীনতার জন্য তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছিলেন, যেখানে জাপানে দীর্ঘদিন ধরে যিনি ছিলেন। সেই 1944 সালে 14 জুলাই বার্মার পর থেকে যারা আমরা আর কোনো খবর পাই না, তার সেই উদাত্ত কণ্ঠে আমরা বলি যে সত্যি তখন তিনি বলেছিলেন যে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আজকে কিন্তু আমরা বলছি যে আজ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সত্যি আজকের দিনে যে এই ধরনের অনুষ্ঠান করলো, আয়োজন করেছে, এবং আমি সত্যি উদ্যোক্তাদের গভীরভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং দেশের স্বাধীনতার জন্য নেতাজি রক্ত দিতে বলেছিলেন, আর আজকে যারা এরা আমাদের যারা ছাত্র সংসদ, তারা আহ্বান জানাচ্ছে রক্তদান করার জন্য। রক্তদান মানে জীবনদান, এবং যারা মুমূর্ষু রোগী তাদের জীবনদান করার জন্য তারা এই আজকে অনুষ্ঠান করেছে, এবং এই রক্তই তাদের ফিরিয়ে দেবে জীবনের মূল স্রোতে। তো আমরা জানি যে ছাত্রছাত্রীদের আমরা দেখেছি অনেক সমাজসেবাগুলো কাজ দেখেছি, সারা বছর ধরে এরা করে থাকে, এবং আমরা প্রতিটা অনুষ্ঠানেই আমরা অতি উৎসাহ দিই এই ধরনের অনুষ্ঠান করার জন্য। এবং রক্তদান খুব ভালো লাগে যে প্রতি বছরই এরা করে থাকে, যেখানে আমাদের মূল যাদের করার কথা সেই এনএসএস দপ্তর কিন্তু করতে পারে না, কিন্তু ছাত্র সংসদ করে থাকে প্রতি বছর, দেখতে পাচ্ছি। যাই হোক, ছাত্ররা চিরকালই এই সমাজ গড়ার কাজ করে, সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে তারা দৃষ্টান্ত স্থাপন করে আজ দেখিয়ে দিল, এবং তারা নজির গড়ে দিল। এবং আমি মনে করি তারা তাদের যে মানুষের যে মূল ধর্ম, যে মানব ধর্ম, সেই মানব ধর্মে মহান হোক, কর্মে মহান হোক, তাদের মধ্যে যে এই ধরনের চেতনা, সেটা তাদের আরও ভরে উঠুক, মনোপ্রাণী ভরে উঠুক, এবং সবাইকে ভালোভাবে আরও কাটুক এই কামনা করি। এবং নেতাজি সুভাষচন্দ্রের প্রতি আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা জানিয়ে এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য সকলকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় কর্মসূচি মহাশয়কে। আমাদের এই অনুষ্ঠানে আমাদের বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের তরফ থেকে আমরা আর্থিক সহায়তা পেয়েছি। এনএসএস ইউনিটের আর্থিক সহায়তায় আমরা আজকে এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি। সেই সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয় উপাচার্য মহাশয়ও আমাদের আর্থিকভাবে বিশ্ববিদ্যালয় তরফ থেকে সহযোগিতা করেছেন, এবং এনএসএস ইউনিট থেকে আমরা সহযোগিতা পেয়েছি। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবন্ধু সমিতির প্রাক্তন সভাপতি
সীতারাম কাকুকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আজমিরা এবং মুন্সিকে। এরপর ছাত্রদের তরফ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্কলার তথা আমাদের ছাত্র সংসদের সভাপতি মণিকাঞ্চন মণ্ডলকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রামিজ দাকে। আজকে আমরা সকল ছাত্রছাত্রী মিলে আজকে আমরা মহতি দিনে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তীতে আমরা সকলে উপস্থিত হয়েছি। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের সবার গৃহসদেব, আমাদের উপাচার্য মহাশয়, আমাদের কর্মসচিব মহাশয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরা, আমাদের স্পোর্টস অফিসার স্যার, ডেভেলপমেন্ট অফিসার স্যার, আমাদের লাইফ লং লার্নিং এর জয়েন্ট ডাইরেক্টর স্যার, আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার স্যার এবং আমাদের সৌমেন দা, আরও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিক সকলকে আমার ছাত্রছাত্রীর তরফ থেকে আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা চেষ্টা করেছি যে আমরা সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা ভালো ব্লাড ডোনেশন ক্যাম্প করার, কারণ আমাদের এটা উদ্দেশ্য থাকে যে আমরা দেখেছি, কারণ এই আমরা যারা যুব সমাজের আমরা যারা ছাত্র এবং ছাত্রীরা, তারা যদি আমরা এই মহতি কাজে এগিয়ে না আসি তাহলে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই আমাদের প্রথম উদ্দেশ্য থাকে আমরা নিজেরা কোনো ভালো কাজ করে আমরা কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাব, আমাদের ছাত্র সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার জন্য আমরা সবসময় চেষ্টা করি। আমরা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পেয়ে এবং আমরা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের সকলকে একত্রিত হয়ে আমার বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিক থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা একসাথে আমরা এই ধরনের সুন্দর অনুষ্ঠান করতে পারি। সকলকে আবার অন্তঃস্থল থেকে আবার ধন্যবাদ জানাই। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানের আমরা শেষ করছি। সকলকে ধন্যবাদ মণিকাঞ্চনকে। এরপর আমাদের বাংলা বিভাগের থার্ড সেমিস্টারের ছাত্রী শ্রাবণী মিত্রকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি শ্রাবণী মিত্র, বাংলা ডিপার্টমেন্ট, থার্ড সেমিস্টারের ছাত্রী। আমি অবশ্যই আজকের দিনে তাৎপর্য নিয়ে কিছু বলার চেষ্টা করব। যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা মার্জনা করে দেবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু এক বীর এবং দেশনায়ক ছিলেন, এটা আমরা সবাই জানি। আজ 128তম জন্মজয়ন্তী উপলক্ষে মাননীয় উপাচার্য মহাশয়ের অনুপ্রেরণায় স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে এই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনকে উপলক্ষ করেই। নেতাজি যে শুধু একজন বীর দেশনায়ক ছিলেন তা নয়, নেতাজি সুভাষচন্দ্র একজন ভালো স্টুডেন্টও ছিলেন। দেখুন, সব থেকে আমি যে বিষয়টিকে এখানে তুলে ধরবো সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র যে কতখানি মানে স্টুডেন্ট হিসেবে তিনি কতটা কৃতি ছিলেন এবং তার কাছ থেকে আমাদের ছাত্র জীবনেও অনেক কিছু পাওনার আছে। সেই পাওনার দিকগুলিকে আমি এখানে তুলে ধরবো। সেটা হচ্ছে, দেখুন, নেতাজি সুভাষচন্দ্র আইএস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেছিলেন। এটা আমরা সকলেই ছোটবেলায় পড়েছি। কিন্তু আইএস পরীক্ষায় কে প্রথম স্থান অধিকার করেছিল এটা কি আমরা কেউ জানি? সেরকমভাবে কিন্তু আমরা কেউ জানি না। তার মানে 4র্থ স্থানাধিকারী নেতাজিকেই কিন্তু আমরা সবাই মনে রেখেছি, কারণ তার কাজের মাধ্যমে। নেতাজি এত বড় বীর ছিলেন, এত বড় যোদ্ধা ছিলেন এবং তিনি দেশের জন্য যা যা করেছেন, আজাদিন ফৌজ গঠন থেকে আরম্ভ করে, এবং তিনি দেশের যুব সম্প্রদায়কে যেভাবে জাগিয়ে রেখেছিলেন, এক গাল পেতে দিলে আরেক গালে যে মানে মানুষকে যে প্রতিবাদের যে সুর, সেটা আমরা নেতাজির কাছ থেকে প্রথম পেয়েছিলাম। সেই সুর যা আমাদেরকে সেই সময় উদ্বুদ্ধ করেছিল চরমপন্থী দলের সাথে যুক্ত হওয়ার, এবং ঘর থেকে প্রত্যেকটি সদস্য থেকে সবাই কিন্তু নেতাজিকেই চাইতেন একজন দেশনায়ক হিসাবে। তো আমরাও আমাদের দেশকে এইভাবে উপস্থাপন করার চেষ্টা করব। নেতাজির এই জীবন থেকে তারও শিক্ষাগুরু ছিল, তিনি মা বাবার প্রতিও তার ছিল অগাধ ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি। প্রত্যেকের উপর তার প্রচন্ড পরিমাণে শ্রদ্ধা, ভালোবাসা, সেগুলো তার কাছ থেকে আমাদের বড় পাওনা। এবং পড়াশোনা, তার সাথে দেশের এত বড় কর্মে তিনি ব্রতী রেখেছিলেন, নিজেকে ব্রতী করতে পেরেছিলেন। এইগুলো আমার মনে হয় আমাদের এগুলো নেতাজির কাছ থেকে বিরাট বড় পাওনা। এবং শুধু একজন দেশ নায়ক হিসেবে নয়, একজন স্টুডেন্ট হিসেবে, একজন ভালো সন্তান, সুসন্তান হিসেবে, দেশের একজন বড় সুসন্তান তিনি। এইগুলো সব কিছু একজন
ভালো অভিভাবক হিসেবে আমরা নেতাজিকে পেতে পারি। এইভাবেই কিন্তু আমরা নেতাজিকে অনুসরণ করে নিজেদের জীবনে রেখে একজন গুরু হিসেবেও মেনে নেতাজিকে কিন্তু আমরা গুরু হিসেবেও মেনে কিন্তু এগিয়ে যেতে পারি। তো আজকের এই দিনে আমি এটাই বলতে চাই, আমরা সবাই নেতাজির এই আদর্শ, এই অনুপ্রেরণাকে সঙ্গে নিয়ে আমরা এগোবো এবং ভবিষ্যতে আমরা আমাদের কর্মের মাধ্যমে যেমন নেতাজিকে আমরা মনে রেখেছি সবাই, সেরকম আমরাও আমাদের কিছু ছোট ছোট কর্মের মাধ্যমে নেতাজির মতো হওয়ার চেষ্টা করবো। অবশ্যই তার সমতুল্য বা আশেপাশে কোনোদিন আমরা হতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের কর্মের মাধ্যমে কিছুটা হলেও মানুষের মনে প্রভাব ফেলতে। আসবো আর পশু পাখির মতো মরে যাবো বা মারা যাবো এরকম কিন্তু ভাবলে হবে না, আমাদেরকে কিছু কিন্তু ছাপ ফেলে যেতে হবে। এটাই হচ্ছে আজকের দিনের তাৎপর্য হিসেবে আমি আপনার সামনে বললাম। ধন্যবাদ শ্রাবণীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের রক্তদান কর্মসূচি চলছে, যারা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান, দীর্ঘ লাইন পড়েছে, ছাত্রীদের মধ্যে থেকেও যারা অংশগ্রহণ করতে চান তাদেরকে বলবো এখানে এসে নাম নথিভুক্ত করানোর জন্য। মাননীয় উপাচার্য মহাশয় যাচ্ছেন। আবার সামনে এসো না, পড়ে যাবে। টার্ন করে এ ভাই ও ভাই বাইরেও আরে শুনুন ভাই 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 আরে তাড়াতাড়ি করতে হবে। আমি দেখছি সামনে থাকতে পারবো না, সামনে থাকতে পারবো না, পড়ে যাবে। এইটা ঠিক হয়েছে। ওইদিকে না তোর
স্যার বেরিয়ে গেছি ঠিক আছে।